আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস গ্রিন হাউস। আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর একটা ব্লগ। এসে গেলাম সকাল সকাল গার্ডেনে। আজকে প্রচণ্ড রোদের কোনো অভাব নাই। আসছি গার্ডেনে আবার পানি দিতেছে, যেহেতু শীতকাল হলো আমাদের কিন্তু ঘাস মরে না, যেহেতু শীত না আসলে ঘাস মরার কোনো প্রশ্নই উঠে না। আর সবসময় তো পানি দেয়। আমিও চলে আসলাম আবার, যেহেতু শাকসবজির মধ্যে পানি দিতেছে আবার দিতেছে, এদিকে গার্ডেনে পানি দেখতে আসলাম। ওদিকে আমাদের আবার জোজোটা সারা আছে, পেপল কালার ফুলটা কিন্তু অনেকই সুন্দর লাগে। এই যে দেখেন কত সুন্দর ফুল। আর ওই যে বাহিরে যেগুলো আছে এগুলো আবার আঙ্কেল লাগাই দিছিল এই ফুলগুলো। আর এইগুলা তো সেই দিন বৃষ্টি হয়ে কাদা বৃষ্টিতে দেখাইছিলাম, অত সুন্দর লাগতেছে না, এখন কালার চলে গেছে। এদিকে হয়েছে আমাদের আবার জোজো সারা, জোজোর আবার শব্দ হইতেছে। আসছিলাম একটু বসতে, অ্যাকচুয়ালি ঘাসে তো পানি দেওয়া, যার জন্য আর বসতে পারলাম না, ভিজা যায় একেবারেই, পাই ভিজা যায়, লাইক কুয়াশার মতো পানি দিছে যে জন্য। ওই যে ওই ভাইয়াটা হেল্প করে, সব বাসার পুরা কাজ করে আর কি, ভেতরে ভেতরে ক্লিন যা আছে এগুলা সব কিছুই করে। আর এই যে দেখেন পানি দিয়া পুকুর বানায় ফেলাইছে, পুরা পুকুরে হয়ে গেছে। এই যে দেখেন পানি কেমনি ছাইড়া দিচ্ছে। ইয়েস্টারডে সুমি যে দিছিল ভেড়ার কলিজা গুর্দা এগুলা, ওইটা ভিজাইছি আমি মনে করছি, কিন্তু পরে দেখি এখন একটু আগে ব্রাই মাংস ভিজাইছি, এখন আবার ভিজাইলাম। এটা যে কতক্ষণ লাগে ভিজতে আমি নিজেও জানি না। আপনাদের ভাই নিয়ে আসছে সরিষার শাক, গরম পানি কি এটার মধ্যে দিতাম? হ্যাঁ, ওটা দেখি একটু গরম পানি আবার দিতেছি। এগুলো আবার বেশি ছোট ছোট সাইড সাইডেতে উঠে নিয়ে আসছে। আর আমি এমন ফালাইছিলাম সরিষা, মানে চিন্তার বাইরে। আচ্ছা আমি যাই উঠাই, মানে টেনশন করো না। বিসমিল্লাহ, বসাই দিই একটু। এখন তরকারিটার মধ্যে হয়তো বা ভিজা যাইব, হলুদ মরিচ হইতে হইতে হইতে। বিসমিল্লাহ, ভিডিও অন করি নাই, হলুদ মরিচ সব কিছু একটু বেশি বেশি দিতেছি, নাহলে আবার গন্ধ লাগবো না। বেশি করে দিলে এতটা গন্ধ লাগবো না। অনেকটুকু হয়েছে, ঠিক না? বিসমিল্লাহ। আমি আবার সিদ্ধ করে ধুইয়া নিছি ফোম আর কালোটা যাওয়ার জন্য। ও চুলাতে আমার কমাই না, আমার মনে হয় অর্ধেক রান্না করার লাগলো। তুমি তো পুরা দেখে খাইবো, আমি দেখতে চাই। সরিষা শাক আজকে সাদা ভাজি করতেছি। বিসমিল্লাহ, সাদা ভাজি আগে অনেকই খাইছি। আর সরিষা শাক তো মূলা শাকের মতনই কিন্তু লাগে, সেম টু সেম। নিয়ে আসি কাঁচামরিচ, কলিজা একটু ঝাল করে রান্না করলে তখন টেস্টি লাগে। আর আমি একটু মরিচ মশলা বেশি করে দিছি, কম দিই না এবার। বিসমিল্লাহ। শীতের দিনে মরিচ কিন্তু আবার এত বেশি ঝাল না, রোদ না পাইলে ঝাল লাগে না। যা আছে সব দিয়ে দেবেন, যাইয়া যা করছে আল্লাহ। আপনাদের ভাই আজকে খাইয়া কইতাছে শাক এগুলা টেস্ট করছে, সবই বহুত মজা হয়েছে। তোমার বলছি না প্লেন শাক আরো বেশি মজা, প্লেন বেশি টেস্টি লাগে রিয়েলি। কিন্তু শাক নিয়ে যাও এখান থেকে, জিরা দিয়ে দিই একটু টেস্ট হওয়ার লাগে। কাঁচামরিচ তো আগেই দিয়ে দিছি। হাই এরকম তুমি না মুখে দিছিলে, আমি রান্না করতাম অর্ধেক, আপনাদের ভাই কইতেছে আজকে বলে অর্ধেক খাইবো। কলিজা কি লক্ষ্য করতেছো তুমি? একটু বাইরে নেই না মা, সব না নিয়ে
স্যান্ডেলের জায়গার ভিতরে তুমি কি খাইবা কলিজা? আমি কিন্তু এই গুণা করি নাই। চুলাটা বন্ধ করে দিলাম। কি বলো ওটা? চিংড়ি জুয়েন কি খাইবো না কেনতে দিয়ে দিম না বাইরে এরকম করে। আর সময় খাইয়া পরে গোসল করো তাহলে তুমি, ঠিক আছে? কেন নামাজ পড়মু? হ্যাঁ নামাজ পড়তে পারো, টাইম আছে তো। বহুত তো প্লেন শাকে খাওয়া লাগবে দে। প্লেন শাক মজা বেশি। শুটকি না দিয়া। তুমি তো শুটকি দিয়া কুক করো, বাইলা মাছ দিয়া কুক করো, আর জানি কি কি আছে তোমার মাছ? কাঁচামরিচ খাইতাম না, যে কাঁচামরিচ আছে তো আমি নিজে কুক করব, বাইলা মাছ দিয়ে পাই। তুমি কত উল্টাই বা কোন জানো জানি খাওয়াইছো আমারে। দেখো লাস্ট একবার শিখাছিলাম, এই সময় খাওয়াইছিলা মনে আছে? আসলাম এই সময় তুমি বেবি আছিলা মা। পরে আব্বু মাছ বানাইছে, পরে পুইরা লাইছে। দেখো তুমি এই সময় হাউলটা আছিলা, আমি জানি না তুমি বেবি আছিলা এই সময়। এই টু টাইম বিসমিল্লাহ আল্লাহ বারকাত। কাঁচামরিচ তো শাকটা ভীষণ মজা লাগতেছে আসলে, না মরিচ ঝাল আছে তো, শাকই মজা হয়েছে। আপনারাও সাদা ভাজি করে খায়েন, যারা সরিষা শাক এইভাবে খান না। অনেকে আছে ফিশ দিয়ে পছন্দ করে বা সাদা ভাজি। ফিশ ভাঙ্গা দিলে মজা লাগে। সেদিন রান্না করছিলাম না, তুমি খাইও না, মরিচ খাইতে পারতো না। খাইও না বলছি। কেন? মরতে চাও? মরতাম না। সো নাইস। ভেরি নাইস। আপনাদের ভাই অনেক টেস্ট করে খাইতেছে আজকে, টেস্টি লাগতেছে বেশি। দেখছো এইটা চাই কলিজা খাও। আয়শা বললাম স্ত্রীতে আপনাদের সাথে কথা বলতে, আর আমি একটু হাঁটাহাঁটি করি। স্ত্রীতে হাঁটতে তো ভালোই লাগে, আর এর সাথে যদি আপনাদের সাথে কথা বলি তাহলে তো আরও বেশি ভালো লাগে। যেটা বলতে চাইছিলাম, আমরা যে সাউথ আফ্রিকা এখানে থাকি, আমরা কিভাবে কুরবানি করি। আমি জানি না ওই আপুটা মেবি সুইডেন ও সামুয়া লন্ডন ওই দেশে থাকে আর কি। আমি ফরগেট করছি রিয়েলি এদেশে কি কুরবানি দেওয়া যায় নাকি, আর কিভাবে কুরবানি করি। আপু এই দেশে তো কুরবানি দেওয়ার মানে এনিওয়ে কুরবানি দেওয়া যায়। আমি চাইলে বাসায় আনতে পারি, আবার ফার্মে, যে ফার্মে থেকে গরু অথবা ছাগল যাই কেনা হয় ওখানে কুরবানি দেওয়া যায়। চাইলে আপনি এই যে স্ত্রীর যা সেই সাইডে দিতে পারবেন। এই দেশে কোনো ধরা বাঁধা কোনো কিছু নিয়ম নাই, কোনো সমস্যা নাই। আমি আগে তো ওই পাশে আমি যে স্ত্রীটা হাঁটতেছি এখন, মানে ওই পিছনে যে স্ত্রীটা আছে, যে বাড়িঘরগুলো দেখতেছেন, ওই পিছনে স্ত্রীটাই আমি থাকতাম। ওই বাসায় থাকতে সবসময় আমার বাসায় আমি কুরবানি দিতাম। আর এখন যে বাসায় আসছি, এই বাসায় আবার অন্য ভাড়াটি আছে অন্য পাশে, আর আমার সামনে হয়েছে আবার অন্যদের আবার গাড়িও রাখা থাকে। সো যার জন্য এ বাসায় আইসা আর কুরবানি দেয় না। অনেক সময় দেখা যায় গরু যদি সুইডা একদিকে দৌড় শুরু করে, তখন এটা থামানো আবার অনেকই কঠিন। যার জন্য এই বাসায় আর আমরা কুরবানি দেই না, কুরবানি দেই ফ্রেন্ডের সাথে। আর আমরা তো এখানে 23টা ফ্যামিলি থাকি। এই 23 ফ্যামিলির মধ্যে কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 4 জন, যার যেরকম আর কি কয়জনে নিতে মন চায় অ্যাকচুয়ালি ওই কয়জনে নিয়ে তারপর কুরবানি করে। কিন্তু কুরবানি করার আগে আবার জিজ্ঞেস করে না। ওয়াও সো নাইস। দেখেন এইগুলো তো কি, আমার মনে হয় এগুলো কোনো ফ্রুট হইতে পারে, হয়তো বা বিক্রি করে এগুলা। অনেক সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সো নাইস। আর যখন কুরবানি করে, কুরবানি করলে একজন আরেকজনকে আবার জিজ্ঞেস করে নয় কে কার সাথে কুরবানি দিব, মানে কার সাথে আবার সুবিধা মানে দিতে। সমস্যা হয়েছে কি, এখানে আল্লাহ রহমত সবাই কিন্তু পারে একা একাই কুরবানি দিতে, কিন্তু প্রবলেম হয়েছে একটা, এত বড় গরু কাটা, ছোটো হোক আর বড় হোক, একা একা তো আর গরু কাটা যায় না। আর কালো দেশ সবসময় নিয়ে নেয়, তারপরে দেখা যায় সারাদিন চলে যায়, তখন আর কি বোরিং ফিল করে। যদি এক গরু কাটতেই সারাদিন যায় তাহলে ঈদ করব কখন? আর ঈদ মানেই তো গরু কাটা, কুরবানির ঈদ যেহেতু।
আর আরেকটা কথা হয়েছে, সবাই যেহেতু একসাথে থাকে, সবাই চায় সবার মানে আনন্দটা ভাগাভাগি কইরা নেওয়ার জন্য, তখন আরও বেশি যেমন আনন্দ লাগে যখন টুগেদার থাকে আর কি। তবে আমি গত বছরে আগের বছর আমি যে এলাকায় তো থাকি, এখানেই তো থাকি, যদি আমি একটু দূরে থাকি অন্য সবার থেকে, লাইক 5 to 10 মিনিট হাইটে গেলে, আর বাকি যারা আছে সবাই একসাথে থাকে। আমার আরেকটা ছোট আপু থাকে ওই যে স্ত্রীটা, আমি যেই আগে স্ত্রীতে থাকতাম আর কি ওখানে। এদিকে আবার গার্ডেনে পানি দেওয়া হইতেছে। এবছর এখনো চিন্তা ভাবনা করে নাই যে আসলে কোথায় কুরবানি দিব আর কি দিব আর কার সাথে দিব। আর দেওয়ার আগে তো মানে সবাই একসাথে সবাই হয় না, মানে 2-4 জন একসাথে হয়, কে কার সাথে দিব কে কার সাথে দিব মিলজিল করে আর কি দিয়ে ফেলা। সাউথ আফ্রিকা তো 2005-এ আসছি, তখন থেকে বাসায় 2-1 বার ফার্মে কুরবানি দিয়েছিল, পরে দেখা যায় ফার্মে আর সুবিধা না, তখন আবার বাসায় নিয়ে এসে পড়ছে, এরকমই করছে আর কি। তবে শুধু গতবারে আগের বারে দিছিল আপনাদের ভাই, ওই আমার ফ্রেন্ড থাকে 140 কিলো দূরে, ওর সাথে দেওয়া হয়েছিল। আর গতবারে যেখানে দিছিলাম, আমি যে এরিয়ায় থাকি এই এরিয়ায় আমার ফ্রেন্ডের সাথে আস্তে আস্তে এসে পড়ছি আমাদের মসজিদের এখানে। এই যে দেখেন মসজিদের মেম্বারটা, আমাদের মস্কের সামনে এই যে বাড়িটা, এটা হচ্ছে ইটালিয়ান সিস্টেম বাড়ি, আমার মনে হয়, আমি জানি না কোন সিস্টেম, যেটাই হোক। আর এই বাড়িটা দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগে। আর আমি কিন্তু সবসময় এখানে আসলে এই মস্কের সামনে যে এখানে যাই, দেখেন কত সুন্দর লাগতেছে। পাতা কিছুদিন পরে পইরা শুধু কাঠিগুলো থাকবো, এই আজকে কালকের ভিতরে পইরা যাইব। এই বছর তো সাউথ আফ্রিকা শীত নাই, বরফ তো সবসময় বলি যে বরফ পরে এই বছর পরে কিনা সন্দেহ, জুন জুলাই কিন্তু প্রচুর বরফ পড়তো। আর দেশে তুষার এমনিতে পড়ে না যে তুষার পরে ওরকম লাগে ইউরোপ কান্ট্রির মতো। আসলে সবসময় এদিক দিয়ে একটু ঘুরে যাই আমি, আমার কাছে ভালোই লাগে এদিকে ঘুরতে। মেয়ের জন্য তো সবসময় বসে থাকতাম না এদিকে, সো এই জায়গাটা অনেকই মিস করি। তবে গতবার গরু কিনতে যাইয়া এক নতুন অভিজ্ঞতা হয়েছে আর কি আমার। আমি গেছিলাম সাথে, আর যে ভাই গরু কুরবানি দিব ওই ভাইও গেছে আর কি সাথে। যাওয়ার পর আমার দূর থেকে একটা গরু ফার্মে গেছিলাম, দূর থেকে একটা গরু পছন্দ হয়েছে। ওই ভাইয়াটাও দেখছে ওই গরুটা, আমি বলছি যে ওই গরুটা সুন্দর না, ভাইয়াটা বলে যে হ্যাঁ। অ্যাকচুয়ালি ও আমার বয়সে ছোট, ওর নাম হয়েছে শাওন, তো ওর বাড়ি হয়েছে যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি যেটা ওটা। আর এদেশে গরু কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটা সস্তা। তো শাওন বলতেছে আপা যে গরুটা আপনি চুজ করছেন ওটা তো আমারও পছন্দ হয়েছে, তো ওই গরুটাই নিয়ে আনেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি তোমারও পছন্দ অথবা আমারও পছন্দ, আর আপনার ভাই বলে যে আচ্ছা যে গরু চুজ করো একটা নিয়ে নাও, তো ওই গরুটাই নিলাম। তখন বাসায় যেরকম বড় দেখছিলাম ওখানে বাসায় না দেখি, বা যে ঈদের আগের দিন তো বাসায় নিয়ে আসছে গরু, বিশাল বড় গরু, যাক আলহামদুলিল্লাহ বিশাল গরু, বড় গরু। তখন ফাইন, সবই ঠিকঠাক আছে। গরু জবাই করার পরে যখন মাংস কাট করতেছে, তখন আমার কাছে মাংসগুলা কেমন জানি একটু মানে লাল যে কালারটা থাকবো ওটা রাইখা মানে একটু লাইট একটা খয়েরি যে মরেন যে কালারটা আছে না, ওই কালারটা দেখি। তো আমি চিন্তা করলাম গরু কি মনে হয় এটা কি অনেক বয়স নাকি, তো কে জানি বলতেছে না না এত বয়স না যেরকম আপনি চিন্তা করতেছেন। আর গরুর মাংস ভাগ করার আগেই কি করে রান্নার জন্য রাইখা নেয় আর কি, যতটুক লাগে। এটা হইতে পারে 25 কেজি, 30 কেজি, 40 কেজি বসা দেয় আর কি, সবাই খায়। আর যার নেয়ার আবার নেয় আর কি, আবার যে কালোরা কাজ করে ওদেরকে তো আবার খাওয়ান লাগে বা দেওয়া লাগে, এইসব করে আর কি। পরে রাতে তো আবার দেখা যায় আত্মীয় স্বজন আসে, যখন নাকি মাংস বসাইছে পরে দেখা যায় মাংস শক্ত, মানে এত শক্ত না, খাওয়ার আন্দাজ মতো হয়েছে, মানে সিদ্ধ হয়েছে অতটা সিদ্ধ না। এরকম আমরা আগে যে গরু কুরবানি দিছি দেওয়া হয়েছে, এরকম বহুত কাহিনী হয়েছে। এগুলো আসলে অনেক হাসির কাণ্ড হইতো আগে গরু কুরবানি দিলে। তো গত বছর আবার অতটা হয় না যেরকম আবার ভাবতেছেন, আমার নিজে তারপরে হাসি পাইতেছে, যেহেতু গরু আমি চুজ করছিলাম এই জন্য আর কি। ইনশাল্লাহ আপনাদের এইবার আবার দেখাবো, যারা আমার সাথে আছেন। আপনাদের সাথে অনেক কথা বললাম, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।